তিলোত্তমা ধর্ষণ খুনের তদন্তে আমাদের নজর রয়েছে সিবিআই অফিসের দিকে, কারণ এই মুহূর্তে সিবিআই তদন্ত করছে একেবারে তেড়ে ফুড়ে, এক কথায় যদি বলা যায়। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে প্রায় ঘন্টার পর ঘন্টা, কাল দুপুর 3টে থেকে 14 ঘন্টা জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় এজেন্সির। ঘটনার সময় কোথায় ছিলেন সন্দীপ, পরিবারকে হাসপাতালের তরফে কে ফোন করেছিলেন, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কে দেখেন। সূত্রের খবর, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে এরকমই একাধিক প্রশ্ন করেন সিবিআই আধিকারিকরা। সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে কি মাথা খোঁজে সিবিআই, এবং আমি জানার চেষ্টা করব আরো ডিটেলে সুজয় আমাদের প্রতিনিধির কাছ থেকে। সুজয়, ঠিক কোন কোন বিষয়গুলো আমি একটু ডিটেলে তোমার কাছ থেকে জানতে চাইবো, সন্দীপ ঘোষের কাছ থেকে সিবিআই জানতে চাইছে। দেখো, প্রথমে তোমাকে জানতে চাইবো যে এই ঘটনার তদন্তে সিকিউরিটি অ্যাডভাইজার সহ মোট 10 জনকে তলব করা হয়েছে, এবং ঘটনার পরে যে দুজন রক্ষীকে সাসপেন্ড করা হয়েছিল হাসপাতালের তরফ থেকে তাদেরকেও তলব করা হয়েছে, এবং সিকিউরিটি অ্যাডভাইজার যিনি রয়েছেন তাকে রোস্টার নিয়ে আসতে বলা হচ্ছে যে ঘটনার রাতে কার কোথায় ডিউটি ছিল এবং নির্দিষ্ট ফ্লোর যেখানে ঘটনাটি ঘটে সেখানে কে দায়িত্ব ছিল, এই সংক্রান্ত ডিটেলস তাকে নিয়ে আসতে বলা হয়েছে। একই সঙ্গে যেটা জানাতে চাইবো যে গতকাল ম্যারাথন যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই অভিযুক্ত প্রাক্তন সুপার এবং এই সন্দীপ ঘোষকে, যে তার কাছ থেকে মূলত ঘটনা প্রবাহ জানতে চেয়েছেন তদন্তকারীরা, তার মুখ থেকে সেই ঘটনা প্রবাহ বের করতে চেয়েছেন। প্রাথমিকভাবেই তার কাছে জানতে চাওয়া হয়েছে যে এই রকম হাসপাতালে যেরকম একটি ঘটনা ঘটেছে, নৃশংস ঘটনা ঘটেছে, তিনি সেটা কখন জেনেছিলেন, কার মারফত জেনেছিলেন, যখন জেনেছিলেন তিনি তখন কোথায় ছিলেন, জানার পর তিনি কী করেছিলেন, অর্থাৎ তিনি কি স্বাস্থ্য ভবনে জানিয়েছিলেন, নাকি পুলিশকে যোগাযোগ করেছিলেন, নাকি পরিবারের সদস্যদের যোগাযোগ করেছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালের তরফ থেকে তিনি যদি যোগাযোগ করে থাকেন বা তার বদলে তার হয়ে কে যোগাযোগ করেছিল। পরিবার দাবি করেছে অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিল এবং জানিয়েছিল যে আত্মহত্যা করেছে। এই কোন অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিলেন এবং সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে যে বলেছে আত্মহত্যা করেছে সেটাকে তিনি জানতেন। হাসপাতাল নিরাপত্তা ব্যবস্থা কার উপর দায়িত্ব দেওয়া ছিল, হাসপাতালের তরফ থেকে পুলিশের সঙ্গে কি সিকিউরিটি রিভিউ মিটিং হতো, হাসপাতালে মহিলা নার্স, মহিলা চিকিৎসক যারা রয়েছেন তারা নাইট ডিউটির পর বা নাইট ডিউটিতে কোথায় কিভাবে থাকেন, তাদের নিরাপত্তা পর্যাপ্ত কিনা সেটা তিনি জানতেন কিনা, তিনি কি ইনকোয়েস্ট রিপোর্ট অর্থাৎ তিলোত্তমার ইনকোয়েস্ট রিপোর্ট তিনি কি আদৌ দেখেছিলেন, এবং ঘটনার পরে তিনি প্রথম কখন গিয়ে হাসপাতালে পৌঁছন, সেখানে গিয়ে কি অবস্থায় দেহ পড়ে থাকতে দেখেন, তার সঙ্গে তাকে যিনি ফোন করে জানিয়েছিলেন এই ঘটনার কথা তার কি সামঞ্জস্য রয়েছে, তার কি মিল রয়েছে, অর্থাৎ তাকে যখন প্রথম ঘটনার কথা কি বলা হয়েছিল, কোথায় পাওয়া গিয়েছে, কোনো রক্ত বা আঘাতের চিহ্ন রয়েছে কিনা, এই বিষয়গুলো কি তাকে জানা হয়েছিল, এবং সেটা ফোনে যা বলা হয়েছিল তার সঙ্গে কি গিয়ে তিনি একই অবস্থা দেখতে পান। এই ধরনের একাধিক প্রশ্ন করা হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু জবাবে সন্তুষ্ট নয়, সন্দীপ ঘোষের জবাবে সন্তুষ্ট নয় তদন্তকারীরা, তাই তাকে আবার জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে তেমনটাই জানা যাচ্ছে। এবং গতকাল এখন দেখার রয়েছে সুজয়, যে বিষয়গুলো তুমি সামনে রাখলে, অর্থাৎ যে বিষয়গুলো তার কাছ থেকে জানবে সেটা কতটা তিনি সহযোগিতা করেন, অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর তিনি দিয়েছেন কি আদৌ, ওই দিকটা আমাদের নজর থাকবে। দেবাশিস করগুপ্ত কিভাবে দেখছেন এই বিষয়টিকে, শোনাবো আমাদের দর্শকদের। একটা বিষয় নিয়ে প্রত্যেকে সোচ্চার আন্দোলনকারীরা, যে প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন অর্থাৎ যিনি অধ্যক্ষ ছিলেন, যিনি সুপার ছিলেন, তাদের ভূমিকা কতটা বিশ্বাসযোগ্য, তাদের ভূমিকা কতটা ভরসাযোগ্য আপনার মনে হয়? এটা এখন পুরোপুরি ইনভেস্টিগেশনের স্টেজে রয়েছে, তারপর প্রসিকিউশনে যাবে। সেই জন্যে এর বিশ্বাসযোগ্যতা নিয়ে আমি কিচ্ছু বলতে পারি না। শুধু একটা কথা বলতে পারি যে আমি বিশ্বাস করি না যে রাজনৈতিক প্রশাসন, পুলিশ, ফরেন্সিক ডিপার্টমেন্ট এবং ওই হসপিটালের ডাক্তারদের মধ্যে সবাই অসৎ, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, এদের মধ্যে একটা ছোট্ট অংশ মেরুদণ্ডহীন হয়ে যায়। তাদের ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যটাকে নিশ্চিত করতে অথবা তাদের পরিবারের সদস্যদের সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্যে তাদের মেরুদণ্ডটা এরা এই বন্ধক রেখে দেয়। এই হেনাস ক্রাইম যারা করে তাদেরকে পরোক্ষভাবে সাহায্য করে ফেলে। পাশাপাশি তিলোত্তমা তদন্তে সিকিউরিটি সুপারভাইজার সহ 10 জনকে তলব করেছে সিবিআই। আরও একবার সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, কেন্দ্রীয় এজেন্সি ঠিক কোন কোন প্রশ্নের উত্তর খুঁজছে?
প্রত্যেকটা ঘটনার তদন্তকে কিন্তু সিবিআই একটি কার্যত বলা চলে একটি মালার মতো একের পরে গাঁথার চেষ্টা করছেন। অর্থাৎ ঘটনা প্রবাহ যেভাবে হয়েছে, ঘটনা প্রবাহ সম্পর্কে তদন্তকারীরা যেটা জেনেছেন সেই অনুযায়ী যারা সাক্ষী, যারা ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা সেখানে হাসপাতালে ছিলেন বা কোনো না কোনো দায়িত্বে ছিলেন, তাদেরকে তলব করা হয়েছে। এবং এক্ষেত্রে নিরাপত্তা এজেন্সি বা নিরাপত্তা রক্ষী যারা ছিলেন তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার কারণ ঘটনা ঘটলো যে ক্ষেত্রে, সেক্ষেত্রে অভিযুক্ত সঞ্জয় কী করে সেখানে পৌঁছলো, তাকে কেউ আটকালো না কেন, এই বিষয়গুলি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে সেই ফ্লোরে যদি ডিউটিতে কেউ থাকতো তাহলে নিশ্চয়ই সে এই আর্তনাদ শুনতে পেত, চিৎকার শুনতে পেত। তার মানে তদন্তকারীরা মনে করছেন ওই ফ্লোর বা তার আশেপাশের ফ্লোরে কোনো রক্ষী ছিলেন না। সেই কারণেই এই নিরাপত্তা যিনি সুপারভাইজার, সিকিউরিটি সুপারভাইজার ছিলেন, তাকে তলব করা হয়েছে। এবং তাকে তলব করা হয়েছে ডিউটি রোস্টার সহ, ঘটনার রাতের ডিউটি রোস্টার সহ, তার আগের পরের দিনের ডিউটি রোস্টার সহ। তারা জানতে চান, তদন্তকারীরা জানতে চান যে সেই ফ্লোরে কোনো রক্ষীর কি আদৌ থাকার কথা ছিল, যদি থাকার কথা ছিল তাহলে কার থাকার কথা ছিল, এবং যদি তার থাকার কথা থেকে থাকে তাহলে তিনি কি আদৌ সেখানে ছিলেন নাকি ছিলেন না। রাতের বেলায় রক্ষীরা ডিউটি না করে কি তারা কোথাও গিয়ে রেস্ট করেন, ঘুমিয়ে পড়েন, সেই বিষয়গুলি তদারকির জন্য কেউ আছে, এটা তদন্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সিকিউরিটি ল্যাবস, যে সিকিউরিটির খামতি ছিল সেটা যে বারবার বলা হচ্ছে, সেই সিকিউরিটির খামতির ক্ষেত্রে কার উপর দায়িত্ব বর্তায়, কারা সেই বিষয়গুলি দেখতেন। যে প্রশ্নটা সন্দীপ ঘোষকে তদন্তকারীরা করেছেন যে পুলিশের সঙ্গে বা সিকিউরিটি এজেন্সি যারা দায়িত্ব ছিল, ইআরএস সিকিউরিটি এজেন্সি, সেই সিকিউরিটি এজেন্সির সঙ্গে কি রিভিউ মিটিং করা হতো হাসপাতালের তরফ থেকে, যদি করা হয়ে থাকতো তাহলে কে করতো, পুলিশের তরফ থেকে নিশ্চয়ই নির্দিষ্ট সময় অন্তর বেশ কিছু পরামর্শ দেওয়া হতো, সেগুলো কি মানা হতো হাসপাতালে? অনেকগুলো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে, নজর রাখো তুমি আপাতত। ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় খবর দিই আপনাদের। তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় চাঞ্চল্যকর দাবি জাতীয় মহিলা কমিশনের। সংস্কারের ফলে নষ্ট হতে পারে তথ্য প্রমাণ, আশঙ্কা জাতীয় মহিলা কমিশনের। কি আশঙ্কা করছেন? তথ্য প্রমাণ কোথা থেকে নষ্ট হয়ে যেতে পারে? সুশোভন আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি তার কাছ থেকেই জানি। সুশোভন, দেখো, এই যে রিপোর্ট, সেখানে তিনটে বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম যেটা বলা হচ্ছে যে পরিকাঠামোগত উন্নয়নের জন্য যে একেবারে যে জায়গাটা মূলত ভাঙা হয়েছে, সেই জায়গাটা ভাঙার ফলে কিন্তু যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হতে পারে। এবং অন্যদিকে আরও যেটা বলা হয়েছে যে পুলিশ যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে দ্রুত সিল করা উচিত ছিল। এবং তৃতীয় যে পয়েন্ট সেখানে তোলা হয়েছে যে যিনি প্রাক্তন প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালকে ধারাবাহিক জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, তার কারণ তার ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। এবং এই তিনটে পয়েন্টকে সামনে রেখে জাতীয় মহিলা কমিশনের 2 সদস্যের টিম তারা কিন্তু বলছেন যে এই আরজিকর হাসপাতালে মহিলা নার্স, এমনকি যারা চিকিৎসক, এমনকি যারা এখানকার স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, তাদের কিন্তু যথাযথ পরিষেবা বা যথাযথ নিরাপত্তা নেই। স্বাভাবিকভাবেই এই রিপোর্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই রিপোর্ট যেটা সম্ভাবনা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকেও পৌঁছাতে পারে এবং তারপর কি পদক্ষেপ নেওয়া হয় যদি পৌঁছায় সেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু এই রিপোর্টে যেটা বলা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যে কথা তুমিও বললে, যে উন্নয়নের নামে যে জায়গা ভাঙা হয়েছে সেটা কিন্তু তথ্য প্রমাণ লোপাটেরও একটা অংশ হতে পারে। নজর থাকবে আমাদের। সুশোভন, তোমায় আপাতত ধন্যবাদ। সুকান্ত মজুমদার, তথ্য প্রমাণ লোপাট নিয়ে ঠিক কি বলেছিলেন আমরা দর্শকদের শোনাই। সিবিআই তো পলিটিক্যালি মোটিভেটেড না। সিবিআই তদন্তের জন্য যে তদন্তের স্বার্থে যেটা করা দরকার সেটা করবে। এই মুহূর্তে খুব বেশি কিছু হবে বলে মনে হয় না। তদন্ত একটু গভীরে যেতে দিন। আমার বিশ্বাস যারা প্রকৃত অপরাধী তারা ধরা পাবে, যদি না পুলিশ এই কয়েকদিনে যে সমস্ত প্রমাণাদি ছিল যেগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল যে অকারেন্সের জায়গায়, সেখানে কোনো যদি পুলিশ তার সাথে যদি কোনো ধরনের ছেড়ছাড় না করে বা তার সাথে কোনো ধরনের যদি তাকে ড্যামেজ না করে, ক্ষতি না করে, তাহলে অবশ্যই ধরা পড়বে।